সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে সরাসরি দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং আছেন আমাদের সাথে। আজকের অনুষ্ঠানটি দুটি ভাগে ভাগ করা। আজ সকালে PCE রিপোর্ট বেরিয়েছে। বেসিক্যালি এটি হচ্ছে ফেডারেল রিজার্ভের একটি টুল, অর্থাৎ মাপকাঠি, যে ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি কোন দিকে যাচ্ছে। দিস ইজ এ গুড নিউজ। এবং পরের অংশটি গত সপ্তাহে যে অনুষ্ঠানটি করেছিলাম সেখানে বলেছিলাম যে আপনাদেরকে তুলে ধরবো যে এই বছরের অর্থনীতি কোন দিকে যাচ্ছে এবং এটা কেন জানার প্রয়োজন, আসলে কী হতে যাচ্ছে, স্পেশালি হাউজিং মার্কেটে যারা আছেন, ক্রয় করতে যাচ্ছেন, অথবা রিয়েল এস্টেট বিজনেসে আছেন, অথবা আপনি প্ল্যান করেছেন অথবা ক্লোজিং করতে যাচ্ছেন। অনেকে মনে করছেন ইন্টারেস্ট রেট কমে আসবে, আমি হয়তো রিফাইন্যান্স করবো, সেই সময় দেখা যাক কী হয়, সেটিও তুলে ধরবো। এবং সার্বিক অবস্থায় আপনি 24-25-এর একটি চিত্র পেয়ে যাবেন, খুবই পরিষ্কার, খুব সহজ করে বোঝানোর চেষ্টা করবে এবং এই প্রতিটি জিনিসই চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার উইথ ফেডারেল রিজার্ভ FOMC মিটিংয়ের প্রুফ। কাজেই বুঝতে সুবিধা হবে না যেটি আমাদের কাছ থেকে আসছে না, এটি আসছে ফেডারেল রিজার্ভ সরাসরি সেখান থেকে। তো তাহলে চলুন শুরু করি। ফেডারেল রিজার্ভের সবচেয়ে প্রিয় যে মাপকাঠি আছে ইনফ্লেশন মাপার, সেটি বলছে ডিসেম্বর মাসের, আজ সকালে বের হয়েছে, আমরা সবসময় এক মাসের গত মাসেরটা পেয়ে থাকি মাসের মাঝামাঝি সময়, যে যেই হারে দ্রব্যমূল্য বাড়ছিল, গতি বাড়ছিল, সেটি কমে আসছে, সেই বাড়ার হারটি কমে আসছে। ইনফ্লেশন কমে আসেনি, কিন্তু বাড়ার হার কমে আসছে। প্রাইস ইনক্রিজেস আর কামিং ব্যাক আন্ডার কন্ট্রোল। যদিও প্রবৃদ্ধি অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি যথেষ্ট সলিড, রিমেইনড সলিড। দ্য লেবার মার্কেট ইজ হেলথি। এই দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের বোঝার জন্য। ইন এ পার্টিকুলার পজিটিভ নিউজ, খুব ভালো একটি যদি খবর, দ্য কি গেজ, যেটি আসল মাপকাঠি, ইয়ার্ডস্টিক অনেকে বলে থাকেন, প্রাইস ইনক্রিজ, যেটি মাধ্যমে আমরা জানি যে দ্রব্যমূল্য বাড়ছে, এটি নেমে এসেছে 3% নিচে প্রথমবারের মতো 2021 সালের পর। অ্যান্ড 2021 যখন বলছি, আর্লি 2001, অর্থাৎ একেবারে ফেব্রুয়ারির দিকে অথবা মার্চের দিকে আমার মনে হয়। ফেডারেল অফিসিয়াল অর্থাৎ ফেডারেল রিজার্ভ অফিসিয়াল, তাদের কিন্তু লক্ষ্যমাত্রা হচ্ছে 2% ইনক্রিজ, ইনফ্লেশনের কথা বলছেন। সো আজকের যে ইনফ্লেশন যে রিপোর্টটি বেড়েছে, ইনফ্লেশন কিন্তু এখনও এলিভেটেড, অর্থাৎ উপরের দিকে আছে, এটি কিন্তু কমে আসেনি তাৎক্ষণিকভাবে, বাট ইটস মাচ লোয়ার। আপনাদের অনেকের মনে আছে 2022 সালের মাঝামাঝি জুন আর জুলাইতে সেটি বাড়ছিল, দ্রব্যমূল্যের গতি, বাড়ার গতি ছিল 7%, অর্থাৎ 7% ইনক্রিজ ইন ইনফ্লেশন। এই যে দেয়ার লেটেস্ট ইকোনমিক প্রজেকশন, সেন্ট্রাল ব্যাংকার যারা আছেন, ফেডারেল রিজার্ভের কথা বলছি, তারা বলছিলেন যে ইনফ্লেশন কমে আসবে এবছর সার্বিকভাবে 2.4% বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, এটি তারা বলেছিলেন। নাও মিস্টার পাউল, জেরম পাউলের কথা বলছি, উনি কিন্তু একটি এখন আমাদেরকে ইনসাইট দিতে পারেন, একটি দিক নির্দেশনা দিতে পারেন যে ফেডারেল রিজার্ভ কী চিন্তা করছে। দ্য ফেডারেল রিজার্ভ ইজ থিঙ্কিং অ্যাবাউট ইন্টারপ্লে, কীভাবে তারা দেখবেন যে প্রবৃদ্ধি, গ্রোথ, ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক গ্রোথের কথা বলছি, এবং ইনফ্লেশন, তারা এখন আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিবেন। দ্য অর্থনীতি ওভারঅল স্টিল গ্রোয়িং ভেরি সলিড পেস, তারা বলছেন স্টিল গ্রোয়িং ভেরি সলিড পেস, মিনিং এর প্রবৃদ্ধির গতিটি যথেষ্ট বলিয়ান। আনএমপ্লয়মেন্ট ভেরি লো, 3.7%, সেটিও আরেকটি ভালো জিনিস, যার কারণে অনেক অর্থনীতিবিদ এবং অর্থনীতির মডেল বলছে যে ইনফ্লেশন হয়তো আবার বেড়ে যেতে পারে, তার কারণ সবার কাছে কাজ আছে এবং আনএমপ্লয়মেন্টের অবস্থা বেশ ভালো। বাই দ্য ওয়ে, বেতনও বেড়েছে 2.4% গত এক বছরে, ইয়ার টু ডেট অ্যাডজাস্টমেন্টে যদি বলি। সো এটি একটি ব্যাপার। বাট সো ফার প্রাইস যে বাড়ছিল, দ্রব্যমূল্যের যে গতি বাড়ছিল, এটি বাড়ার হার একটি মডারেট, একটি মধ্যপন্থায় চলে এসেছে, কিন্তু এর গতি আন্ডার কন্ট্রোল। দিস ইজ ভেরি গুড। ডিসপাইট দ্য অর্থনৈতিক মোমেন্টাম সামনের দিকে যাচ্ছে, তারপরও এই গতিটি নেমে আসছে। দিস ইজ এ ভেরি গুড সাইন। লেবার মার্কেট সাপ্লাই, আপনারা জানেন যে লেবার মার্কেট যথেষ্ট বলিয়ান, তার অর্থ হচ্ছে লেবার মার্কেট ব্যালেন্সড আউট। সাপ্লাই চেইনে যে প্রবলেমটি ছিল প্যান্ডামিক এরার সময়, এটিও ক্লিয়ার হয়ে গেছে, এটিও নেই।
রেন্ট যে হারে বাড়ছিল সেটিও নিচে নেমে আসছে এবং একটা নর্মাল লেভেলে চলে আসছে। সো এই যে সমস্ত জিনিসটি আছে এই জিনিসগুলি হচ্ছে ইটস এ গুড নিউজ। যদি সামারি করতে চান আজকের অনেক পরিসংখ্যান অ্যানালিসিস দিতে পারি, কিন্তু সামারি হচ্ছে এরকম যে দ্রব্যমূল্যের যে হারে বাড়ছিল সেটি কমে আসছে, ইনকাম বেড়েছে, গ্যাস প্রাইস কমেছে এবং স্টক মার্কেটের ঊর্ধ্বগামী অর্থাৎ স্টকের প্রাইস বাড়ছে। সো ইন জেনারেলি আমেরিকানস আর স্টার্টিং টু লাইক দ্য ইকোনমি। দিস ইজ এ গুড সাইন, খুবই ভালো সাইন। এখন এই বছরটি কিভাবে যাবে, ইন দিস পার্ট অফ দিস প্রোগ্রাম আমরা কথা বলবো ফেডারেল রিজার্ভের ডিসিশন, যেটি গত সপ্তাহে উল্লেখ করেছিলাম যে তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটি হচ্ছে ব্রিং ব্যাক ইজি মানি, অর্থ যাতে সবার জন্য পাওয়া সহজ হয়, এই পলিসিটি তারা নিয়েছেন। এবং ফেড পিরিয়ড, যেটি ইংরেজিতে বলা হয় ফেড পিরিয়ড, অর্থাৎ ফেডারেল রিজার্ভের ইন্টারেস্টের সুদের হার কমানো কবে থেকে হবে। আপনি এটিকে বলতে পারেন কোয়ান্টিটেটিভ ইজিং, আপনি অন্য কিছু বলতে পারেন ফেড পিরিয়ড, কোয়ান্টিটেটিভ টাইটিং, কোয়ান্টিটেটিভ ইজিং, হোয়াটএভার যেটি বলুন না কেন, এই রাস্তায় যাচ্ছে এখন ফেডারেল রিজার্ভ। এসেনশিয়ালি যেটি আমরা বলছি আসলে লোয়ার ইন্টারেস্ট রেটটি কমে আসবে এবং মানি প্রিন্টিং বাড়িয়ে দিবেন ফেডারেল রিজার্ভ। কিছুক্ষণ আগে যেটি শুনছিলেন পিসিই ইনফ্লেশন রিপোর্টের কথা বলছিলাম, এটি কমে এসেছে। গত সপ্তাহের প্রোগ্রামে আমি আপনাদের কমেন্ট আমি রেগুলার পড়ে থাকি, অ্যান্ড আই উড লাইক টু অ্যাড্রেস অ্যাটলিস্ট ওয়ান কমেন্ট। তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন, আপনারা সবাই দেখে থাকেন বিভিন্ন মামুনুর রশিদ, আপনাকেও সালাম, ওয়াচিং ফ্রম মিশিগান, থ্যাংক ইউ। তালুকদার সাহেব আপনি বলছেন থ্যাংকস ফর ইউর ইনফরমেশন, আজকে ইনফরমেশন আরও গুরুত্বপূর্ণ হবে, দেখতে হবে আপনাকে পুরোটি। ওকে, গত সপ্তাহের অনুষ্ঠান আপনারা অনেকেই দেখেছেন এবং সবাই কমেন্ট করে থাকেন কম বেশি, আমি দেখে থাকি, অনেক সময় রেসপন্ড করি, অনেক সময় রেসপন্স করি না, কিন্তু সবসময় মনে রাখবেন একজন না একজন কেউ থাকবেন হু থিংস হি ইজ ভেরি স্মার্ট, হি নোজ এভরিথিং, তার কিছু একটা বলতে হবে, মানে নেগেটিভ কিছু। এটি ঠিক আছে, কিন্তু বেসিস ছাড়া না। তো উনি যেটা একটি কথা বলেছিলেন যে বেসিস ছাড়া অনেক কিছু আমরা টিভিএনে বলে থাকি, এটি মোটেও সত্য নয়। আই ডিসএগ্রি উইথ দিস। যে আজকের যে অনুষ্ঠান করছি এবং সবসময় যেটি করে থাকি আমরা সবসময় তথ্য প্রমাণ দিয়ে থাকি। কাজেই এখন যে পিসিএর কথাটা বললাম এটা আজ সকালের রিপোর্ট, এটি আরও ডিটেলস অনেক কিছু আছে যেটি হয়তো সামনে আমরা হয়তো সামনে বলবো না। তো আজ সকালে বড় বড় মিডিয়া এটি ব্যাপকভাবে আলোচনা করেছে এবং এটা বোঝা খুব দুঃসাধ্য। আমি খুব একটি অংশ যেটা সবার জন্য বুঝতে সুবিধা হয় সেটি তুলে ধরবো, চলুন সেই অংশটা দেখে নিই। The Fed's preferred inflation gauge is out this morning. Yahoo Finance's Josh Schaefer here to break down the numbers and what it means for monetary policy. And the key takeaway today would be the core PCE number coming in at 2.9%. It's the first time we've seen that number below 3% going back to the spring of 2021, so nearly 3 years. And there's another chart that a lot of people are highlighting today that I think really gets at kind of the core of this conversation, perhaps maybe pun intended. And that's the 3-month chart and the 6-month chart that we look at of core PCE. Those two charts, so the annualized for the last 3 months, the annualized for the last 6 months, you can see them there. Your purple and blue lines, they're below that dotted line, which is the... Okay, so যেটি দেখলেন 2.9%, 3% নিচে কমে এসেছে এবং 3 মাস এবং 6 মাসের যেটি দেখেন দুটিই কমে এসেছে। দিস ইজ এ গুড সাইন, দিস ইজ গুড নাইট। মাহমুদ হোসেন রুবেল, আপনাকে ধন্যবাদ। বাট আমি সবার সাথে এটি ভালো জিনিস, ইট কিপস মি ইন চেক অ্যান্ড ইট কিপস মি অনেস্ট অ্যান্ড আই লাইক ইট, ইটস ওকে। সো চলুন শুরু করি। অ্যান্ড আই ওয়ান্ট টু বি ভেরি ভেরি ক্লিয়ার, একটা জিনিস আমাদের সবাইকে পরিষ্কার হতে হবে, ভাবে জানতে হবে যে জেরোম পাওয়েল, যিনি চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ, উনি কিন্তু সরাসরি বের হয়ে এসে বলেননি এক্সপ্লিসিটলি, একেবারে পরিষ্কার পানির মতো, যে আমরা কিন্তু ইন্টারেস্ট রেট কমানো শুরু করব এবছর তিনবার 2024 সালে। একবার উনি কিন্তু স্পষ্ট করে এই কথা বলেননি। তাহলে হি ডিড নট সে দিস, একবারও বলেননি। ওকে, দ্য এক্সপেকটেশনটা হচ্ছে দ্য ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমানো শুরু করবে 3বার এই বছর। সো কোথা থেকে আসছে এই ইনফরমেশন? ওয়ার ইজ ইট কামিং ফ্রম? ইটস কামিং ফ্রম ফেডারেল রিজার্ভস প্রজেকশন। চলুন অনস্ক্রিন স্লাইডটি দেখে নিই আমরা। ওকে, যেটি আপনারা দেখছেন, দিস ইজ যেটি আপনারা এখন দেখছেন, ইউ ক্যান ফাইন্ড ইট আপনার ফেডারেল রিজার্ভের ওয়েবসাইটেই আছে ইনফরমেশন। ইটস এ পাবলিক ইনফরমেশন, আপনাকে সময় ব্যয় করতে হবে, আপনার জন্য আমরা সময় ব্যয় করে ইনভেস্টিগেশন করে রেখেছি সেটি। এখন আপনি যদি এই পেজে যান,
সো দেয়ার মিটিংস, তাদের মিটিং হয়ে থাকে এবং আপনি যেটি দেখছেন সেটা হচ্ছে ডিসেম্বরের 13 তারিখের মিটিং, ওনাদের আগামী মিটিংটি হচ্ছে 31 তারিখে জানুয়ারির। সো দিস ইজ ডিসেম্বর 13 মিটিং। আপনি যদি সেখানে যান, প্রজেকশন ম্যাটেরিয়ালে যাবেন, আপনি সেখান থেকে আপনি একটি পেজে যাবেন। আমরা যদি পরবর্তী ক্লিপটি দেখি, যেটি দেখছেন এটি হচ্ছে পিডিএফ এবং এটি 17 পাতার একটি কমপ্লিটলি তাদের প্রজেকশন গাইড, যেটি আপনারা এখন দেখছেন। অ্যান্ড আপনি পরবর্তী স্লাইডটি যদি আমরা দেখি, এখানে দেখবেন আপনাকে ফোকাস করতে হবে রাইট হিয়ার ইন দিস সেকশন। এই যে সেকশনটি আপনি দেখছেন এটি হচ্ছে 2024-এর, বাট লেটস পরবর্তী সেকশনটি আমরা যদি দেখি, এটি একটু জুম ইন সেকশন এখানে আছে। এখানে যেটি আপনি দেখতে পাচ্ছেন বাঁ দিকে প্রজেক্টেড অ্যাপ্রোপ্রিয়েট পলিসি প্যাথ, এই বছরের কথা বলছি, ফর 2024 দিস ইয়ার। দিস প্রজেকশন যেটি দেখছেন আপনারা, ফেডারাল ফান্ডস ইন্টারেস্ট রেট, আমরা সামগ্রিকভাবে বলে থাকি ইন্টারেস্ট রেট, আসলে এটি ব্যাংক টু ব্যাংক ইন্টারেস্ট রেট, এটিকে বলা থাকে ফেড ফান্ডস ইন্টারেস্ট রেট। এটিকে তারা দেখাচ্ছেন 4.6%, 4.6%। আমরা এই মুহূর্তে আছি 5.5%। তার কারণে আমরা ধরে নিতে পারি যে কমপক্ষে 3 বার ইন্টারেস্ট রেট কমাতে হবে যদি তারা 4.6% ইন্টারেস্ট রেটে নিয়ে আসতে চান তাদের প্রজেক্টেড। সো দিস ইজ ওয়ার, এখান থেকেই এই প্রজেকশন আসছে। দিস ইজ ফ্রম ইকোনমিক সামারি প্রজেকশন, ইটস কামিং স্ট্রেট ফ্রম ফেডারেল রিজার্ভ। সো অফকোর্স জেরোম পাওয়েল সরাসরি কখনো বলবেন না প্রেস কনফারেন্সে, এই ধরনের কোনো কথা উনি বলবেন না যে আমরা ইন্টারেস্ট রেট কাট করবো এই বছর সেই বছর, ফর শিওর। এবং আপনি ধরে নিতে পারেন, গ্যারান্টি ধরে নিতে পারেন, উনি বলবেন যে আমার কাছ থেকে শোনার চেয়ে, ইনস্টেড অফ লিসেনিং টু মি, প্লিজ রেফার করুন আমাদের সামারি অফ ইকোনমিক প্রজেকশনস, যেটি আপনারা এই মুহূর্তে দেখছেন। বাট নাও আমি আরেকটি ক্লিপ আপনাদেরকে দেখাতে চাই, পরবর্তী ক্লিপ যেটি আপনারা দেখছেন এখন। হোয়াটস কামিং অ্যাহেড, আমাদের সামনে কি অপেক্ষা করছে। দিস ইজ সো, যেটি আগের যে প্রজেক্টটি দেখলেন সেটি ছিল 2024, এই বছরের 2024 সালের, ফর দিস ইয়ার। বাট এখন যেটি আপনারা দেখছেন এটি হচ্ছে সামনের অদূর ভবিষ্যৎ, উইচ ইজ 24, 25 and 26। লুক অ্যাট 25। আপনি যদি 25 এবং 26 দেখেন, ফেডারেল রিজার্ভ আশা করছে ক্রমাগতভাবে তারা ইন্টারেস্ট রেট কমাতেই থাকবেন, ইভেন আফটার দিস ইয়ার, এবছর পরেও তারা কমাতে থাকবেন। নাও আপনাদের যদি অনেকের মনে থাকে, আমি স্পেসিফিকলি বলেছিলাম হাউজিং মার্কেটের কথা। অ্যান্ড ইফ ইউ আর লুকিং ফর, আপনি যদি খেয়াল করছেন, বসে আছেন ধৈর্য ধরে, যে 3% ইন্টারেস্ট রেট হবে এই বছর, ডু নট এক্সপেক্ট দ্যাট টু হ্যাপেন দিস ইয়ার। আপনি মনে করবেন না এটি এবছর হতে যাচ্ছে। দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন ইন 2024, বাট দের ইজ আ হাই চান্স ইট কুড হ্যাপেন, এটি হতে পারে ইন ফিউচার। অ্যান্ড ওই ফিউচারটি খুব একটা দূর নেই। 25, 26 ডেফিনেটলি আপনারা দেখছেন, you can see it on your skin. This is from Federal's Economic Summary Projection Report, Federal Reserve Report. All this, obviously, এই সমস্ত যেটি আছে এটি অ্যাপ্লিকেবল শুধুমাত্র কিন্তু রিয়েল এস্টেটের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই যে আশাবাদটি হচ্ছে, এক্সপেকটেশনটি হচ্ছে ইন্টারেস্ট রেট ইন জেনারেল, অর্থাৎ ইট উইল গো লোয়ার দিস ইয়ার, এটি এবছর কমে আসবে। আফটার দিস, এই বছর পরে ইন্টারেস্ট রেট আরও কমবে ফার্দার, অ্যান্ড দিস ইজ গোয়িং টু স্টার্ট, এটি শুরু করবে যেটা আমি প্রথমে বলছিলাম, ইজিয়ার মনিটারি পলিসি, সোজা বাংলায় সহজ অর্থনৈতিক নীতি, যেটি গ্রহণ করতে যাচ্ছে ফেডারেল পলিসি। এর অর্থ আমাদের জন্য কি, সেটির জন্য আজকের প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ইজি মানি, যখন আমরা বলি এটির অর্থটা কি, এটির দুটি কম্পোনেন্ট আছে, অর্থাৎ দুটি অংশ আছে, দুটি উপাদান আছে। নাম্বার 1, কম ইন্টারেস্ট রেট, লোয়ার ইন্টারেস্ট রেট, দিস ইজ নাম্বার 1 কম্পোনেন্ট। নাম্বার 2 কম্পোনেন্ট, মানি প্রিন্টিং, সেটা আপনি না, ফেডারেল রিজার্ভ। সো অনেকেই প্রশ্ন করবেন, অনেকে করে থাকেন আমাকে প্রশ্ন, এই অর্থ আসছে কোত্থেকে? ওয়ার ডাজ দিস মানি কাম ফ্রম? নাও আপনি যখন অর্থনীতিতে অর্থ যোগ করে থাকেন, সেটি কোথা থেকে আসছে এবং ওয়ার ডাজ ইট গো, এটা যায় কোথায় তারপরে? সো আমি যখন বলছি যে ফেডারেল রিজার্ভ টেকিং মানি আউট ফ্রম দ্য সিস্টেম, কিছুক্ষণের মধ্যে সেটিও দেখাবো। ফেডারেল রিজার্ভ অর্থনীতির যে চক্রটি আছে সেখান থেকে অর্থ উঠিয়ে নিয়ে যাচ্ছে, যেটি এখন পর্যন্ত তারা করছেন।
ওয়ের ডাজ ইট গো, কোথায় যায় এটা, বেসিকলি হোয়াট ইজ হ্যাপেনিং, এটা আসলে হচ্ছেটা কি, কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, হচ্ছে কি। ওকে, এটি খুব সহজ বোঝার জন্য একটি সিনারিও আমি দাঁড় করিয়েছি আপনাদের জন্য, যাতে আমরা সবাই এক পেজে থাকি। সো আপনি ধরে নিন আপনি প্রিন্ট করেছেন $1 ট্রিলিয়ন, ফিজিক্যাল ক্যাশ, অর্থাৎ আপনার কাছে ক্যাশটি আছে, আপনি অর্থ ছাপিয়েছেন, ইলেকট্রনিক না, নো বিটকয়েন, নো নাথিং, রিয়েল ডলার। সো যেহেতু আমরা ধরে নিচ্ছি, কাজে 1 ট্রিলিয়ন কেন, এটা খুব বাড়িয়েই বলি, অসুবিধা তো নেই। ধরে নিন আপনার কাছে $10 ট্রিলিয়ন আছে, $10 ট্রিলিয়ন ক্যাশ ডলার্স, লিগাল টেন্ডার্স, নো কাউন্টারফিট, লিজিট মানি। ওকে, নাও আপনি এটি লোন দেওয়া শুরু করলেন, আপনি এটি ফ্রি দিচ্ছেন না সবাইকে। কেন বলছি, প্যান্ডামিকের সময়, মহামারীর সময় ফ্রি অর্থ দেওয়া হয়েছিল, কিছু লোনও দেওয়া হয়েছিল এসবিআইয়ের আন্ডারে, পিপিপির আন্ডারে, কিন্তু ফ্রি মানিও দেওয়া হয়েছিল। এই ক্ষেত্রে $10 ট্রিলিয়ন আপনার কাছে আছে, সেই সময় $2 ট্রিলিয়ন আমরা প্রিন্ট করেছিলাম, যার কারণে ইনফ্লেশন বেড়েছে। ধরে নিন এই $10 ট্রিলিয়ন আপনি লোন দেওয়া শুরু করেন, কাউকে ফ্রি দিচ্ছেন না, কিন্তু ইন্টারেস্ট রেট রেখেছেন জিরো ইন্টারেস্ট রেট। এক্স্যাক্ট সেম সিনারিও ছিল প্যান্ডামিকের সময়। সো কী হবে যদি আপনি এই অর্থ 0 ইন্টারেস্ট রেটে সবাইকে দিতে থাকেন? সব কিছু দ্রব্যমূল্যের যে দাম আছে, যে মূল্য আছে, সব কিছু উপরে যাওয়া শুরু করবে, তার অর্থ ইনফ্লেশন চলে আসবে। প্রাইস অফ এভরিথিং ইজ গোয়িং টু গো আপ। তার কারণ হচ্ছে আপনি কিন্তু সবাইকে অর্থ দিয়ে এমন পরিমাণ সয়লাভ করে দিয়েছেন, ফ্লাড করে দিয়েছেন, যে চাইলেই অর্থ পাওয়া যায়। প্রিন্ট করেছেন, ইজি মানি। বাট লেটস সে 3 বছর পর আপনার মনে হলো, ও মাই গড, আমি কি করলাম, আমি তো সর্বনাশ করে ফেলেছি, উই আর অল স্ক্রুড, অর্থনীতির তো 12টা বেজে গেছে, কারণ উই হ্যাভ ইনফ্লেশন। নাও আপনি বললেন এটাকে তো থামাতে হবে, কি করা যায়? আপনি বললেন যে অর্থ আমি লোন দিয়েছি সবাইকে বললেন, প্লিজ গিভ মি দ্য লোন ব্যাক। এটি গিফট ছিল না, এটি লোন ছিল। সবাই আপনাকে অর্থ ফেরত দেওয়া শুরু করলো, অ্যান্ড আপনি আপনার $10 ট্রিলিয়ন ফেরত পেয়ে গেলেন। ইট কামস ব্যাক টু ইউ, ফিজিক্যাল ক্যাশ, অ্যাকচুয়াল ডলার। নাও আপনি বসে আছেন $10 ট্রিলিয়ন নিয়ে। আপনি কি করলেন? এটিকে পুড়িয়ে ফেললেন, বার্ন ইট, set it on fire, the money disappears, it's gone. তার অর্থ হচ্ছে এই অর্থ যেটি ছিল $10 ট্রিলিয়ন, এটি অর্থনীতি থেকে উধাও হয়ে গেল। এখন কিছু কারো কাছে পয়সা নেই, nobody has money, forget about free money. যখন আপনি এই অর্থটি সিস্টেম থেকে সরিয়ে নিয়ে যান, ফেডারেল রিজার্ভ যেটি করছেন, সব কিছুর দ্রব্যমূল্য নিচে নামতে বাধ্য, কমে আসতে বাধ্য, প্রাইস উইল ফল, কারণ আপনার কাছে অর্থ থাকবে কম, আপনার ক্রয় ক্ষমতা কমে আসবে। ইন দ্য সিস্টেম there will be less money, then it's going to be a true price discovery. Price will no longer be distorted. আর যারা বিক্রয় করছেন, বিক্রেতা আছেন, তারা এটি ইচ্ছা করলে বাড়াতে পারবেন না, কারণ ক্রেতা থাকবে না। ওকে, দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ফেডারেল রিজার্ভ, এক্স্যাক্টলি এটি করেছিল ফেডারেল রিজার্ভ, বাট তারা আরও বেশি এফিশিয়েন্ট। আমি খুব একটা লেম এক্সকিউজ দিলাম আপনাদেরকে, উদাহরণ, দে আর ভেরি ভেরি এফিশিয়েন্ট। তারা লিটারালি কিন্তু আক্ষরিক অর্থেই ডলার প্রিন্ট করেন না, দে ডু ইট ডিজিটালি, এবং একটা ক্লিকে আপনার কাছে ব্যাংকে চলে যায় $2,000. ইউ ডোন্ট সি ইট, ইটস নট ফিজিক্যাল মানি, কিন্তু আপনার ব্যাংকে নাম্বার বলছে ডিজিটাল ইজ দেয়ার। সো দ্য ফেডারেল রিজার্ভ ক্রিয়েটস মানি আউট অফ থিন এয়ার। তাদের প্রিন্ট করার দরকার নেই, হাওয়া থেকে অর্থ নিয়ে আসেন তারা। ইট ইজ আ ম্যাজিক, ইটস ক্রিয়েটেড ডিজিটালি আউট অফ থিন এয়ার, অ্যান্ড দেন ফেডারেল রিজার্ভ এই অর্থটি আবার সরিয়ে নিয়ে যান, এটি আবার এখান থেকে আবার লোনও দেন তারা। দে লেন্ড ইট মানি, কাকে দেন? গভর্নমেন্ট ইনস্টিটিউশনকে দেন। তারা নিজেরাও আবার কী করেন? ডেট, অর্থাৎ আপনি ট্রেজারি বন্ডের কথা বলছি, সেটি কিনে নেন। এই যে ম্যাজিক্যালি ক্রিয়েটেড মানি আর ডিজিটাল মানি, এটি দিয়ে তারা কিনে ক্রয় করে নিয়ে আসেন সব কিছু। ওকে, এবং বাকি অর্থ তারা লোন দিয়ে দেন, যে অর্থ আসলে নেই। সো ওকে, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স। ফেডারেল গভর্নমেন্ট, তারা বলছেন, তাহলে আপনারা জানেন সবাই, ফেডারেল গভর্নমেন্টের একটি বিরাট প্রবলেম আছে, আপনি জানেন, বিরাট একটা সমস্যা আছে। তারা অর্থ খরচ করেন বেশি, আয় করেন কম। দে স্পেন্ড মোর মানি দেন দে টেক ইন, IRS অর্থাৎ ট্যাক্স থেকে যে অর্থটি আদায় করেন তারা, তার চেয়ে অনেক গুণ বেশি খরচ করে থাকেন।
সো তাদের কিন্তু ট্রিলিয়নস অফ ডলারের দরকার পড়ে এবং তারা কোথা থেকে পান? ফেডারেল রিজার্ভের কাছ থেকে আসেন। কারণ ফেডারেল রিজার্ভ ম্যাজিক্যালি তৈরি করেন $2 ট্রিলিয়ন, যেটি তারা করেছিলেন প্যান্ডামিক সময়, এবং এটি লোন দিয়ে দেন ফেডারেল গভর্নমেন্টকে। তারপর ফেডারেল গভর্নমেন্ট কি করে? তারা এটি ইউক্রেনের অস্ত্র কিনতে সাহায্য করে, ইসরায়েলকে অস্ত্র কিনতে সাহায্য করে, স্টিমুলাস চেক দেয়, কর্পোরেশনকে বেইল আউট দেয়, বড় বড় ধনী কর্পোরেশনকে, আরও অনেক কিছু যোগ করে নিতে পারে এর সাথে। ফলে কি হয়? ইনফ্লেশন তৈরি হয়। অ্যান্ড দে ওয়ান্ট টু ফাইট ইনফ্লেশন। হু? ফেডারেল রিজার্ভ নাও, উইচ ইজ হ্যাপেনিং রাইট নাও, যখন এটি হচ্ছে। সো কি হয় তাহলে? দিস ইজ হোয়াট গোজ অন। সো যখন ফেডারেল রিজার্ভ গেটস দেয়ার মানি ব্যাক, তারাও অর্থ উঠিয়ে নিয়ে আসতে শুরু করেন। আপনাকে মনে রাখতে হবে, এটি কিন্তু লোন দিয়েছিলেন তারা, সরকারকে দিয়ে থাকেন, বড় বড় প্রতিষ্ঠানকে দিয়ে থাকেন, যাকে দিয়ে থাকেন, দে গেট দেয়ার মানি ব্যাক। জাস্ট চলে আসে, আপনাকে বলেছিলাম পুড়িয়ে দিন আপনার অর্থটি, তারা কি করেন? ডিলিট বাটনে প্রেস করেন এবং উধাও হয়ে যায়। দে ক্যান প্রিন্ট মানি আউট অফ থিন এয়ার, flood the economy, easy money, and they can also take the money back and just delete, মুছে ফেলতে পারেন সিস্টেম থেকে। নাও আমি আরেকটি ক্লিপ আপনাদেরকে দেখাবো। আই ওয়ান্ট টু শো ইউ দিস ক্লিপ। এটি যেটি দেখছেন আপনারা, দিস ক্লিপ, এটি হচ্ছে ফেডারেল রিজার্ভের ওয়েবসাইট, উইচ ইজ কল্ড সিস্টেম, it's a system open market account holdings for domestic securities. ওকে, বাট সংক্ষেপে এটিকে বলা হয় সোমা। আপনি ওয়েবে সার্চ করে পাবেন সোমা। আপনি যদি একটু নিচে যান, স্ক্রল করে নিচের দিকে যান, এই পেজে যাওয়ার পরে আপনি দেখবেন হাউ মাচ মানি, কী ধরনের অর্থ তারা এই গোটা অর্থনৈতিক সিস্টেম থেকে তারা প্রতি সপ্তাহে তুলে যান। সো 3 সপ্তাহ আগের কথা বলছি, এটি এখন নতুনটি এখনও বের হয়নি, 3 সপ্তাহ আগের কথা বলছি। তারা শুধু এই একটি সপ্তাহে $1.6 বিলিয়ন অর্থনীতি থেকে সরিয়ে নিয়ে গেছেন। পরবর্তীতে আমরা যদি পরবর্তী ক্লিপটি দেখি, আগে যে ক্লিপটি ছিল তার এখন যে ক্লিপটি দেখছেন, তার আগের সপ্তাহতেই তারা নিয়ে গিয়েছিলেন কত? লাস্ট উইক বিফোর দ্যাট $37 বিলিয়ন, $37 বিলিয়ন। গোয়িং ব্যাক অ্যানাদার উইক, আরেকটি সপ্তাহ যদি হয়, পরবর্তী ক্লিপে আপনারা দেখবেন যে দে টুক আউট $13 বিলিয়ন, $13 বিলিয়ন সরিয়ে নিয়ে গেছেন। সো ফেডারেল রিজার্ভ অর্থ সরিয়ে নিয়ে যাচ্ছে অর্থনীতি থেকে। প্রতি মাসে তাদের একটি ক্যাপ আছে, লিমিট আছে, $95 বিলিয়ন তারা সরিয়ে দিতে পারেন, এর বেশি তারা সরান না। দিস ইজ দ্য ক্যাপ। সো কিছু সপ্তাহে কম, কিছু সপ্তাহে বেশি, কিন্তু তারা, আপনি যেটি বললাম, 1.6 বিলিয়ন, 37 বিলিয়ন, 13 বিলিয়ন। সো এটি ডিপেন্ড করছে, এটি ভ্যারি আপ অ্যান্ড ডাউন করে। কিন্তু মনে রাখবেন, ফেডারেল রিজার্ভ এই অর্থটি সরিয়ে নিয়ে যাচ্ছে সিস্টেম থেকে। কিসের জন্য? ইনফ্লেশনের সাথে ফাইট করার জন্য, যাতে অর্থ বেশি মার্কেটে না থাকে, আমাদের হাতে অর্থ কমে আসে, আমাদের ক্রয় ক্ষমতা কমে আসে। টেকিং মানি আউট অফ দ্য সিস্টেম, এই অর্থকে সরিয়ে নেওয়াকে বলা হয় কোয়ান্টিটেটিভ টাইটেনিং। বাট দ্য ফেডারেল রিজার্ভ, তারা এখন পলিসি চেঞ্জ করছেন, দে আর শিফটিং দেয়ার পলিসি চেঞ্জ করে কোথায় যাচ্ছেন? ইজি মানি পলিসি, যেটি প্রথমে বলেছিলাম। সো তার অর্থ হচ্ছে কোয়ান্টিটেটিভ টাইটেনিং হচ্ছে অর্থ কমিয়ে নেওয়া অর্থনীতি থেকে, যেটি তারা করছেন। $95 বিলিয়ন ক্যাপ। সো এটি কমাচ্ছেন, লুকস লাইক 65 বিলিয়ন, 45 বিলিয়ন, 30 বিলিয়ন সরিয়ে নিয়ে যাচ্ছেন তারা বিভিন্ন সময়ে। তারা এটি বন্ধ করে দিবেন। দে উইল নো লঙ্গার বি টেকিং আউট মানি ফ্রম দ্য সিস্টেম। অ্যান্ড তারা কী করবেন? দে আর গোয়িং টু পুল, একটা রিভার্স কার্ড পুল করবেন, ম্যাজিক কার্ড। অর্থ সরিয়ে নেওয়ার জায়গায় তারা কি করবেন? অর্থ দেয়া শুরু করবেন। এটিকে বলা হয় কোয়ান্টিটেটিভ ইজিং। সো যখন তারা এটি করবেন, দে আর রিয়েলি গোয়িং থ্রু, মানে এটি যখন করা শুরু করবেন, এবং এটি খুব দ্রুতই কয়েক মাসের মধ্যেই হবে বলে আমার ধারণা, ধরে নেবেন ইনফ্লেশন আবার বাড়বে। ধরতেই হবে আপনাকে, কারণ আপনার আমার সবার কাছে অর্থ বেড়ে যাবে। ভুল বোঝার কোনো কারণ নেই, আমি চাই সবার কাছে অর্থ থাকুক, ডোন্ট গেট মি রং প্লিজ। আবার এটিও ধরে নিয়ে যে এই মুহূর্তে আমাদের ইনফ্লেশন নেই, উই হ্যাভ ইনফ্লেশন। আমাদের কিন্তু ডিফ্লেশন নেই এই মুহূর্তে, উই হ্যাভ ইনফ্লেশন। এখনও দ্রব্যমূল্য ঊর্ধ্ব দিকে যাচ্ছে, হ্যাঁ তার গতি কমে এসেছে, বাট ইটস গোয়িং আপ। ওকে, বাট ওয়ান্স যখন তারা এই শিফটটি করবেন, এই পরিবর্তনটি তারা আনবেন, ইজিয়ার মনিটারি পলিসি, অফকোর্স ইনফ্লেশন কিন্তু পুনরায় ফেরত আসবে। এই উইল রিঅ্যাক্সেলারেট, শুধু ফেরত আসবে না, দ্রুতগতিতে উপরে যাওয়া শুরু করবে। কারণ অর্থ থাকলে মানুষের ডিম্যান্ড বেড়ে যায়, ডিম্যান্ড বাড়লে চাহিদা যখন বাড়ে, দ্রব্যমূল্যর বাড়তে বাধ্য। বাট দ্যাট ডিপেন্ডস,
লাইক হাউ মাচ ইজ গোয়িং টু অ্যাক্সেলারেট, কতখানি বাড়বে এটি একটু বেশ কয়েকটি জিনিসের উপর নির্ভর করবে। ইট রিয়েলি ডিপেন্ডস অন হাউ লো দ্য ইন্টারেস্ট রেট, কতখানি ইন্টারেস্ট রেট তারা কমিয়ে নিয়ে আসবেন এটি তার উপরে ডিপেন্ড করবেন। কতখানি অর্থ তারা প্রিন্ট করবেন, কতখানি অর্থ সয়ল আপ করবেন মার্কেটে, এই দুটি জিনিসের উপরে ডিপেন্ড করবে। নাও when it comes to monetary policy, the direction of economy and the financial market, এই তিনটে জিনিস, মনিটারি অর্থনৈতিক পলিসি, কোন ডাইরেকশনে অর্থনীতি যাচ্ছে এবং ফাইন্যান্সিয়াল মার্কেটের অবস্থা কি, এই তিনটি জিনিস উই আর অ্যাট দেয়ার মার্সি, আমরা কিন্তু কমপ্লিটলিভাবে তাদের দয়ার উপর থাকবো। ফেডারেল রিজার্ভের পলিসির দয়ার উপরে বলছি, উই আর অ্যাট দ্য মার্সি অফ সেন্ট্রাল ব্যাংকার্স। ইয়েস, দেয়ার আর থিংস, বেশ কিছু জিনিস আছে উই ক্যান ডু বেটার পজিশন আওয়ারসেলফ, আমরা কিছু জিনিস নিজেরা করতে পারি যেটিকে আমাদেরকে ভালো সিচুয়েশনের অবস্থানে রাখতে পারে। বাট ফর দ্য মোস্ট পার্ট, বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে তাদের সাথেই যেতে হবে। তারা যেই ঢেউয়ের উপর উঠবেন নৌকা নিয়ে, মেবি নট এ গুড এক্সাম্পল, বোট নিয়ে, সেই নৌকাতেই আমাদের হয়তো উঠতে হবে, হয়তো না উঠতেই হবে, আপনার কোনো চয়েস থাকবে না। সো লিসেন, দ্য ইকোনমি, তখন অর্থনীতি কিছুটা হলে সাফার করবে। উই আর গোয়িং টু হ্যাভ আ হায়ার ইন্টারেস্ট রেট, রাইট নাও ইন্টারেস্ট ইজ সাফারিং, আমি দুঃখিত, অর্থনীতি কিন্তু এখন সাফার করছে, তার কারণ আমাদের এখনকার যে এনভায়রনমেন্ট আছে, ইন্টারেস্ট রেট ইজ হাই, উই আর গোয়িং থ্রু আ টাফ tightening cycle, and of course which is not acceptable, কারণ এটি অনেকের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়। দিস ইজ নট, আরেকটি কারণ আছে, সেটি অলমোস্ট ভুলে গিয়েছিলাম, এইটি সোজা হয়ে আসবে তার আরও একটি অন্যতম কারণ আছে। দিস ইজ অ্যান ইলেকশন ইয়ার, এটি কিন্তু নির্বাচনের বছর। দিস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ইন্ডিকেশন, এটি খুব মনে রাখার জিনিস। এবছর কিন্তু ইলেকশন হতে যাচ্ছে। সো দ্য ফেডারেল রিজার্ভ উইল শিফট, তারা কিন্তু তাদের গতিবিধি একটু চেঞ্জ করবেন এবং অর্থনীতি সোজা করে নিয়ে আসবেন বা সহজ করে নিয়ে আসবেন। যে প্রজেকশনটা আপনারা দেখলেন, দ্যাটস গোয়িং টু মেক ইনফ্লেশন ওয়ার্স, ইনফ্লেশন বেশ খারাপ হবে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনার চিন্তার কোনো কারণ, দ্রব্যমূল্য বাড়বে চিন্তার কারণ অবশ্যই আছে, কিন্তু আপনার কাজ থাকবে, অর্থাৎ ইউ উইল বি এমপ্লয়েড অ্যান্ড ইউ উইল হ্যাভ মানি, আপনার মানির ভ্যালুটি, অর্থের ভ্যালু কমে আসবে। বাট উই আর প্রবলি অন সি দ্য ফুল ড্যামেজ, যে এটির ফলে যে ফুল ড্যামেজ কী হতে পারে, এটি আমরা 2024 বা 2025-এ দেখব না, এটির ড্যামেজ হবে অনেক পরে, 25, 26 এরকম সময়। বাট 25, 26 is not election year and nobody cares. মনে রাখবেন সেটি একটি কথা। এই ইলেকশন ইয়ার একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফেডারেল রিজার্ভের বেশ কিছু পলিসির ক্ষেত্রে। আমি আশা করছি যে কয়েকটি জিনিস বোঝানোর চেষ্টা করলাম, এক্সপ্লেনিং হাউ দিস থিংস অল ওয়ার্কস অ্যান্ড কি আসছে আমাদের দিকে, হোয়াটস কামিং টু আওয়ার ওয়ে। সো আপনারা জানাবেন যে এই যে আপনাদের যে সম্পূর্ণ জিনিসটি তুলে ধরলাম আপনাদের কাছে, আপনারা জানাবেন যে আপনারা কি মনে করেন। নাও গোয়িং ব্যাক টু দ্য পিসিই রিপোর্ট, এটির একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেটি আমার কাছে চোখে পড়েছে, সেটি ছোট করে তুলে ধরা দরকার। ইনফ্লেশন ডেফিনেটলি কমে আসছে বলতে যে হারে বাড়ছিল ইনফ্লেশনের গতি, সেটি কমে আসছে। দ্রব্যমূল্য কিন্তু এখনও কমা শুরু করেনি, যে হারে বাড়ছিল সেই হারটি কমে এসেছে, বাড়ার হারটি, দ্যাটস ওয়ান থিং। বেতন ভাতাদি বেড়েছে গত বছরের সাথে এই বছরের তুলনা করলে আমরা দেখছি বেতন সবার অ্যাভারেজে বেড়েছে 2.4%। দিস ইজ এ গুড নিউজ আপনার জন্য, আমার জন্য। এই কারণে বলেছিলাম যে ইয়েস, যদি ইনফ্লেশন বাড়েও, এবং যদি নয় ইনফ্লেশন বাড়বে, আপনার আমার খুব একটা কারণ নেই শঙ্কিত হবার, কারণ আপনার কাজ থাকবে, কারণ জব মার্কেট ইজ ভেরি সলিড, আপনি মনে রাখবেন ইটস ভেরি ভেরি সলিড, এবং খুব সহসাই জব মার্কেটের কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না। তার কারণ হচ্ছে কর্মীর সংকটে ভুগছে প্রতিটি প্রতিষ্ঠান, এবং আমার মনে হয় আমার চেয়ে আপনারা এটি ভালো জানেন। আমি যতটুকু জানি আপনারা তার চেয়ে বেশি জানেন, কারণ আপনারা সবাই বাইরে যান, ঘোরাফেরা করেন। ইট ইজ ক্লিয়ার টু ইউ দ্যাট কর্মী সংকটে ভুগছে বেশিরভাগ প্রতিষ্ঠান, এবং ভালো কর্মী যদি বলেন আপনি, দক্ষ কর্মী, ভালো বলতে দক্ষ কর্মী বোঝাচ্ছি, সেটির অভাব আরও প্রকট। এখন যখন দক্ষতার কথা আসছে, দক্ষতা এবং রিলায়াবিলিটি, অর্থাৎ আপনি একজনকে হায়ার করছেন, উনি থাকবেন আপনার সাথে বেশ কিছুদিন, আমি একটু কমেন্ট দেখছিলাম, উনি আপনার সাথে বেশ কিছুদিন থাকবেন, এটিরও গ্যারান্টি নেই। তার কারণ হচ্ছে অন্য আরেকটি প্রতিষ্ঠান তাকে আরও বেশি অর্থে হয়তো নিয়ে যাচ্ছেন। দিস ইজ অ্যানাদার ইস্যু। অর্থাৎ আমাদের লেবার সংকট আছে বিরাট পরিমাণ, বিপুল পরিমাণ।
এটি একটি ব্যাপার। এখন এটির সাথে গ্যাসের যে প্রাইসটি আছে সেটিও কমে এসেছে বেশ। আমি শিপমেন্টের কথা বলছিলাম, সেটিও কমে এসেছে, যে শিপিং এন্টায়ার থিং। বাট এটি কিন্তু পুনরায় বাড়বে। তার কারণ হচ্ছে মিডল ইস্টে যে অচল অবস্থা তৈরি হয়েছে, এটি সেখানে ব্যাপক প্রভাব ফেলবে এবং কন্টেইনার শিপমেন্টের প্রাইস দ্রুত বেড়ে গেছে অলরেডি, আরও বাড়বে অনেকে মনে করছেন, যদি এই যেই সমস্যাটি চলছে এখন মিডল ইস্টে আশু সমাধান না হয় এবং খুব দ্রুত না হয়। অ্যান্ড আনফর্চুনেটলি আমেরিকার যে অবস্থান, বাইডেনের যে অবস্থান, ইট ইজ নট হেল্পিং। এই সিচুয়েশন খুব সহসাই সমাধান করা সম্ভব, বাট বাইডেন যে অবস্থান নিয়েছেন, আওয়ার ডেমোক্রেসি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই, সেখানে ব্যাপক আলোচনা থাকবে। এবছর ইলেকশন উনি হারতে পারেন, কারণ ইয়াং ভোটারের ভোট উনি পাবেন কিনা সেটি নিয়ে ব্যাপক সমস্যা আছে এবং ব্যাপক আলোচনা চলছে। কোনো প্রেসিডেন্ট এ পর্যন্ত নেই যার অ্যাপ্রুভাল রেট এত কম ছিল। দিস ইজ অ্যানাদার থিং। স্টক মার্কেট ইজ ডুইং গুড এবং আরও ভালো করবে। এই যে ফার্স্ট কোয়ার্টার অ্যান্ড সেকেন্ড কোয়ার্টার স্টক মার্কেট ঊর্ধ্বগামী থাকবে। যারা স্টকে পয়সা খুইয়েছেন অনেকেই, ভালো স্টকের পরামর্শ যদি কারো নেন, ভালো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, দিস ইয়ার ইউ ক্যান মেক মানি। আর যারা ধরে রেখেছেন, আপনার স্টক ছিল কমে গেছে, তারপর আপনি ধরে রেখেছেন, দিস ইজ দ্য টাইম ইউ ক্যান অ্যাকচুয়ালি ক্ষতি পুষিয়ে নেওয়ার সময়। সো ওয়াচ আউট ইন দ্য স্টক মার্কেট। মিশিগান কনজিউমার সেন্টিমেন্ট যেটি আছে সেটি বলছে, এটি প্রতি বছরই বের হয়, প্রতি পিসির পরপরই বের হয়। এটি বলছে যে 1991 সালের পর এই প্রথমবারের মতো আমেরিকার মানুষ ইনফ্লেশন থাকা সত্ত্বেও তারা ভেরি কনফিডেন্ট, তারা অত্যন্ত আত্মবিশ্বাসী যে অর্থনীতি ঠিক গতিতে যাচ্ছে এবং সামনে যতই ইনফ্লেশন হোক তারা এটা কেয়ার করেন না। আমার কাছে মনে হয়েছে দিস ইজ এ ট্রু রিফ্লেকশন, এটি সত্যিকার একটি প্রতিচ্ছবি সমাজের। আমি অনেকের সাথে কথা বলেছি, সবাই বলেছেন হ্যাঁ দ্রব্যমূল্য বেড়েছে, বাট আই ডোন্ট হ্যাভ এ চয়েস এবং আই এম নট ডাইং, আমি মারা যাচ্ছি না এটার কারণে, এবং আমি মনে করি আগামীতে আমি এটা সামলিয়ে উঠতে পারবো। দিস ইজ এ গুড স্ট্রং সলিড ইন্ডিকেশন যে অর্থনীতি সঠিক জায়গায় যাচ্ছে। এখন আসছে যারা হাউজিং মার্কেটে আছেন বলতে গ্রাহক হিসাবে, অর্থাৎ আপনি ভোক্তা, আপনি ক্রয় করতে যাচ্ছেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। এটির সিদ্ধান্ত নেওয়ার সবচেয়ে বড়, বাই দ্য ওয়ে, আপনাকে একজন ভালো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে বসতে হবে। আপনার রিয়েল এস্টেট এজেন্ট, ইয়েস হি কুড বি গুড অর ব্যাড, ভালো হতে পারে খারাপও হতে পারে, কারণ তার একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে একটি বাড়ি বিক্রয় করা আপনার কাছে। তার টিম কত ভালো, কোন আন্ডাররাইটারের সাথে কাজ করছেন, কতখানি বিপদে আপনি পড়বেন, এটা তার দেখার বিষয় নয়। আনফর্চুনেটলি দিস ইজ ট্রু ইন ম্যাক্সিমাম সিনারিওজ। বেশিরভাগ জিনিস ঝুলে থাকে কাগজপত্রের অভাবে, অথবা ভুল কাগজপত্র দেওয়ার কারণে, অথবা কাগজপত্র সময় মতো সাবমিট না করার কারণে, সেটি অন্য বিষয়। বাট রিয়েল এস্টেটে যারা আছেন, বাড়ি ক্রয় করার চিন্তাভাবনা করছেন, আপনি যদি মনে করেন যে এবছর 3% নেমে আসবে, প্লিজ, যে সর্বোচ্চ যেটি হতে পারে 4.6%। কাজে আপনাকেও সিদ্ধান্ত নিতে হবে আপনি কী করবেন। একটি কথা মনে রাখবেন, যারা ইতিমধ্যে বাড়ি ক্রয় করে ফেলেছেন 1 বছর 2 বছর আগে, আপনারা বিশেষ করে জানেন যে এটির যে ভ্যালু ছিল সেটি অ্যাটলিস্ট 20% বেড়েছে, কমপক্ষে কিছু কিছু ক্ষেত্রে 30% বেড়েছে যারা 5 বছর আগে ক্রয় করেছেন। যারা 7 বছর আগে ক্রয় করেছেন 40% বেড়েছে। কাজেই দিস ইজ নট এ লস। আপনার যদি অ্যাবিলিটি থাকে, ইউ শুড ডু ইট, অ্যান্ড ইউ শুড অ্যাকচুয়ালি, আপনাকে যেটি করতে হবে, খুব ভালো একজন এজেন্টের সাথে বসতে হবে। দিস ইজ এ গুড ইয়ার। গত বছরের মতো অনিশ্চয়তায় ভর্তি যেটি আছে সেটি হবে না। এবং আমরা সবাই জানি যে মিডল ইস্টে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এটির ব্যাপারে অনেক শঙ্কিত আছেন, কিন্তু আমার মনে হয় না এটির সরাসরি কোনো ইম্প্যাক্ট আমাদের উপর পড়তে যাচ্ছে। মিডল ইস্টে পড়বে, ইয়েস, ইউরোপে পড়বে অবশ্যই, বাট আমেরিকান অর্থনীতি ডিফারেন্ট, সার্ভিস বেস ইকোনমি, এটিতে কোনো কিছু পড়া খুব কঠিন। কাজেই আমি আশা করি অনেক কিছু তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে। মোট কথা হচ্ছে, দ্য ইজি মানি ইজ কামিং ব্যাক, আর ইউ রেডি ফর দিস? আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে কিছুক্ষণ পর আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপাতত বিদায় নিচ্ছি, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।